আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সহকর্মী, সম্মানিত অভিভাবক এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আশা করি যে যেখানেই আমরা রয়েছি সবাই ভালো আছি, আল্লাহ ভালো রেখেছেন। প্রার্থনাও করি আল্লাহ আমাদের সবাইকে সুস্থ এবং নিরাপদে রাখুন, আমিন। এখন থেকে আমরা অনলাইনে অর্থাৎ ভার্চুয়াল ক্লাসের মাধ্যমে তোমাদেরকে মনিটরিং করব। তোমরা আমাদেরকে অনুসরণ করবে, আমাদেরকে ফলো করে যাবে। আমরা যা যা নির্দেশনা দিই, যে সকল পরামর্শ দিই, সেগুলো তোমরা মেনে চলবে। ইনশাল্লাহ আশা করি তোমরা পরীক্ষায় কামিয়াব হতে পারবে। আমি মোহাম্মদ মাইনুদ্দিন, সহকারী শিক্ষক, অত্র মাদ্রাসা। আজকের ক্লাসে আমি আমার অন্তরস্থল থেকে এবং পুইস ইসলামিক কামিল মাদ্রাসার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি যে বিষয়টি আলোচনা করব সেটা আমি একটা স্লাইড পরিকল্পনার মাধ্যমে পেশ করব সবার সামনে, এবং ইন্টারেক্টিভ এই মিডিয়ার বাইরেও আমি অনবোর্ড কিছু কাজ করব। আসো তাহলে প্রথমেই আমাদের ক্লাসে প্রবেশ করা যাক। কি দেখতে পাচ্ছ? একটা ছেলে কি করতেছে? হাসতেছে। ছেলেটি হাসে। আর এখানে দ্য ডান্সার ইজ ডান্সিং। কল্পনা করতে পারো আজকে আমাদের ক্লাসটা কি হতে পারে? ইয়েস, বার্ব। আমাদের আজকের টপিক হচ্ছে বার্ব। কিভাবে বুঝলাম বার্ব? অর্থাৎ আমরা জানি যে সকল শব্দ দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বা ক্রিয়া বলে। তোমরা কি বলতে পারো আমরা কেন ভার্ব নিয়ে আলোচনা শুরু করব, বা এই ভার্বের আলোচনাটা আমাদের পরীক্ষায় কোনোভাবে প্রভাব বিস্তার করবে কিনা? অবশ্যই সেই বিষয়টা তোমাদের জানা দরকার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জেনে রাখবে ইংরেজি গ্রামারের যেই পার্টস অফ স্পিচ রয়েছে তার মধ্যে 8টি পার্টস অফ স্পিচ নিশ্চয়ই তোমরা জানো। 8টির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বহুল ব্যবহৃত এবং সবচেয়ে বৈচিত্র্যময় যে পার্টস সেটি হচ্ছে ভার্ব। এটাকে কন্ট্রোল করতে পারলে তুমি সমগ্র গ্রামারকে কন্ট্রোল করতে পারবে। সুতরাং এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেটা তোমাদেরকে আজকে এই ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তোমরা নিশ্চয় জানো, এবং আমি যেহেতু এই ক্লাসটা 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত রেখেছি, এবং তোমরা যারা ইন্টারমিডিয়েট সেকশনের স্টুডেন্ট রয়েছো তোমাদের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ। ইচ্ছা করলে তোমরা এখান থেকে অনেক কিছুই হয়তো জানার সুযোগ পাবে। এই সকল বিষয় বা তথ্য যা আমি সংযুক্ত করেছি এখানে সবগুলো বইয়ের ভিতর থেকে, বইয়ের বাইরের কিছু নয়। কিভাবে এটা তোমাদের অন্যান্য এবং গ্রামাটিক্যাল বিভিন্ন বিষয়কে প্রভাবিত করবে আমি তা বিস্তারিত আলোচনা করব। আসো প্রথমে আমরা এর শ্রেণীবিন্যাসটা একটু দেখে নিই। এক নজর আমরা ভার্বগুলো দেখি। ভার্ব প্রথমত কয় প্রকার? 2 প্রকার। কি কি? হ্যাঁ, ফিনিট ভার্ব এবং নন ফিনিট ভার্ব। আমি তোমাদের সংজ্ঞায় যাব, এই বিষয়গুলো আলোচনা করব। আগে আমরা শ্রেণীবিন্যাসটা দেখে নিই। তারপর হচ্ছে এই ফিনিট ভার্বকে আবার তুমি দুভাগে ভাগ করতে পারো, একটা প্রিন্সিপাল আর একটা অক্সিলিয়ারি। আবার তুমি প্রিন্সিপাল ভার্ব দুভাগে ভাগ করতে পারো, একটা ট্রানজিটিভ আর একটা ইনট্রানজিটিভ। তারপর এই অক্সিলিয়ারি ভার্ব তুমি দুভাগে ভাগ করতে পারো, একটা প্রাইমারি অক্সিলিয়ারি, একটা মডাল অক্সিলিয়ারি। অন্যদিকে ট্রানজিটিভ ভার্বটাকে তুমি আবার 4 ভাগে ভাগ করতে পারো, একটা হচ্ছে কজেটিভ ভার্ব, রেসিপ্রোকাল ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব। অন্যদিকে একদম উপরে দেখো নন ফিনিট ভার্ব। এই নন ফিনিট ভার্বটি আবার 3 ভাগে বিভক্ত, একটা ইনফিনিটিভ,
জিরান্ড এবং পার্টিসিপল। তাহলে দেখো মোটামুটি একটা ভার্বের চেহারা মোটামুটি আমাদের সামনে ফুটে উঠেছে। একটা বিষয় খেয়াল করে দেখো, এখানে ভার্ব কিন্তু যতগুলো আমরা লিখেছি সবার কিন্তু সামষ্টিক নাম হলো ভার্ব। অর্থাৎ আমি যদি ভার্বকে কালেকটিভ ধরি, সমষ্টি বিবেচনা করি, তাহলে নিচে যতগুলো শাখা প্রশাখা দেখতে পাচ্ছ সবগুলোর প্রধান নাম কিন্তু ভার্ব। তাহলে সবাই যদি ভার্ব হয় তাহলে এত নাম কেন হবে? অবশ্যই চিন্তার কথা। তুমি যখন বিভিন্ন রকমের গ্রামাটিক্যাল অ্যাক্টিভিটিগুলো করবে সেখানে কিন্তু এই জিনিসগুলো তোমাকে পদে পদে বাধা দিবে, সমস্যা সৃষ্টি করবে। কারণ ভার্ব হচ্ছে একটা বৈচিত্র্যময় একটা পার্টস অফ স্পিচের মধ্যে। এটা এত বৈচিত্র্যময়, তার এত রূপ রয়েছে, এতগুলো তার কাজ রয়েছে, এতগুলো পরিধি রয়েছে যে তুমি ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে ডিগ্রি পাস করে পর্যন্ত একে সম্পূর্ণরূপে কন্ট্রোল করতে পারবে না। তাহলে আমরা এই যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলো সংক্ষিপ্ত কিছু পরিচয় তোমাদের সামনে আজকের এই ক্লাসের মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করব। আসো এর পরের পর্যায়ে আমরা পরের স্লাইডের মধ্যে আরো কিছু ভার্ব রয়েছে যেগুলো তোমাদের জেনে রাখা দরকার আছে। যেমন এখানে আমরা আরো 11টি ভার্বকে তালিকাভুক্ত করেছি। লিঙ্কিং ভার্ব, কগনেট ভার্ব, কসিভেসিভ ভার্ব, কপুলেটিভ ভার্ব, পারসেপশন ভার্ব, ইনকুয়েটিভ ভার্ব, নন কনক্লুসিভ ভার্ব, প্রোগ্রেসিভ ভার্ব, ইমপার্সোনাল ভার্ব, ইনকমপ্লিট ভার্ব, প্রিপোজিশনাল বা গ্রুপ ভার্ব। তাহলে দেখো আগে যে ভার্বগুলো দেখেছো তার সাথে আরো 11টা যুক্ত হয়েছে। এই যে বিশদ ব্যাপার, ব্যাপক ব্যাপার, তুমি কি মনে করছো এই ভার্বগুলোকে কন্ট্রোল না করে তুমি গ্রামারের অন্যান্য কার্যক্রমগুলো সমাধান করে ফেলতে পারবে? ইম্পসিবল। তাহলে কি দাঁড়াচ্ছে? অবশ্যই আমরা এই ভার্বগুলোর সাথে ইন্ট্রোডিউসড হব, পরিচিত হব। যদি আমরা ভালোভাবে তার সাথে সম্পর্ক গড়ে তুলতে পারি, পরিচয় গড়ে নিতে পারি, তাহলে আমাদের সকল ধরনের গ্রামাটিক্যাল প্রোগ্রামগুলোতে ভালো করব। আসো আমরা এবারে কিছু কিছু পরিচিত হই ভার্বগুলোর সাথে। দেখা একটা চিত্র দেখা যাচ্ছে আমার হাতের বাম দিকে। জেসমিন রাইটস এন এডিটোরিয়াল। এখানে রাইটস যে লেখাটি রয়েছে, ভার্বটি, এটা হচ্ছে একটা কি ভার্ব? আমরা প্রথম শ্রেণীর দিক থেকে বলি এটা ফিনিট ভার্ব। ফিনিট অর্থ হচ্ছে সমাপিকা ক্রিয়া, অর্থাৎ যে ক্রিয়া তার বাক্যের অর্থ সমাপ্ত করতে পারে। নিচের উদাহরণটা দেখো, জাসমিন রোট এন এডিটোরিয়াল। এখানে রোট যে ভার্বটি রয়েছে লাল লেখা, এটিও একটি ফিনিট ভার্ব। এটা ফিনিট ভার্ব কেন? এর দুটি বৈশিষ্ট্য আমাদের চোখের সামনে প্রতিভাত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। একটা হলো যে রাইটস, এই ভার্বটার শেষে এস বা ইএস আছে, অর্থাৎ ভার্বটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে এবং তার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। এটা একটা ব্যাপার। আর দ্বিতীয় উদাহরণ দেখো, রোট, অর্থাৎ এই ভার্বটার রূপ বদল হয়েছে, অর্থাৎ টেন্সের কারণে দ্বিতীয় ভার্বটা পাস্ট টেন্স হয়েছে, অর্থাৎ ভার্বের রূপ রাইট থেকে রোট হয়েছে। অন্যদিকে আমার হাতের ডান দিকে যে উদাহরণে যে কাঁঠাল নিয়ে একটা লোক দাঁড়িয়ে আছে, মিস্টার কমল লাইকস টু ইট জ্যাক ফ্রুটস। তাহলে টু ইট এই যে ভার্বটা আছে, এটা কি ভার্ব? এটা একটা নন ফিনিট ভার্ব। নন ফিনিট মানে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা অর্থাৎ সমাপিকা মানে হচ্ছে সমাপন, সমাপ্ত হয় যাহা, অর্থাৎ যে শব্দ বা যে ভার্ব বাক্যের অর্থ সমাপ্ত করতে পারে সেটাই সমাপিকা ক্রিয়া। আর অসমাপিকা মানে হচ্ছে যেটা সমাপ্ত করতে পারে না, অর্থাৎ বাক্যের অর্থ যাতে শেষ না হয়। নিচে দেখো আবার উদাহরণটা, টু ইট সেম। এটা অবশ্য একটা ইনফিনিটিভ ভার্ব। আমরা এটা ইনফিনিটিভ মানে হচ্ছে নন ফিনিট ভার্বের একটা শাখা। তো খেয়াল করো, প্রথমটাতে মিস্টার কমল লাইকস, এখানে লাইকস ভার্ব পরিবর্তন হয়েছে কিন্তু টু ইটের কোনো পরিবর্তন হয় নাই। দ্বিতীয় উদাহরণে দেখো, মিস্টার কমল লাইট, এখানে লাইট পরিবর্তিত হয়েছে কিন্তু টু ইটের কোনো পরিবর্তন হয় নাই। অর্থাৎ নন ফিনিট ভার্ব কোনো অবস্থাতেই তার রূপের পরিবর্তন হবে না। সাবজেক্ট যেই হোক না কেন, যেই টেন্সে ব্যবহৃত হোক না কেন, সে আসলে রূপের পরিবর্তন হতে পারবে না। আমরা এই সম্বন্ধে আরো কিছু তথ্য দেখি। Finite verb is changed according to the subject's number and person and verb's tense formation.
অন্যদিকে ইনফিনিটিভস রিমেইন আনচেঞ্জড ইন অল কেসেস। ইনফিনিটিভস মিনস ওয়ান অফ দ্য নন ফিনিট ভার্ব, এটা সবসময় কি থাকবে? অপরিবর্তিত থাকবে। তাহলে আমরা জেনে গেলাম ফিনিট ভার্ব মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর নন ফিনিট মানে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এবার দেখো, দি গার্ল রাইটস অন দ্য ব্ল্যাকবোর্ড। রাইটস এটা কি ভার্ব হতে পারে? আমরা আরেকটা ভার্বের আলোচনা করব, প্রিন্সিপাল ভার্ব। আমরা জানি ফিনিট ভার্ব দুই ভাগে বিভক্ত, সেখান থেকে একটা প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল মানে হচ্ছে প্রধান। এই এখানে দেখো এই উদাহরণটাতে, স্পৃহা ইজ কাটিং এ কেক। ইজ, খেয়াল করো যেখানে এর চিহ্নটা আছে ইজ ভার্বটি, এটা হচ্ছে একটা অক্সিলিয়ারি ভার্ব, সাহায্যকারী ক্রিয়া, হেল্পিং ভার্ব। সো জেনারেলি এ প্রিন্সিপাল সিটস বিফোর দ্য অবজেক্ট ইন দ্য ইনডিফিনিট টেন্স অ্যান্ড অলওয়েজ অ্যান অক্সিলিয়ারি ভার্ব সিটস বিফোর এ প্রিন্সিপাল ভার্ব। এখানে একটা মাত্র আমরা উদাহরণ ব্যবহার করেছি, সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্বটা সাধারণত অবজেক্টের আগে বসে এবং সাবজেক্টের পরে বসে, সাবজেক্টের পরে অবজেক্টের আগে বসে। সে অবজেক্টটা কোনো নমিনাল হতে পারে, সেটা কোনো প্রিপোজিশন হতে, যেমন অন প্রিপোজিশন। আর অন্যদিকে অক্সিলিয়ারি ভার্বটা মেইন ভার্বের আগে বসে। অবশ্যই এটা আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ দিয়েছি, অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে এভাবে হয়। এবার আসো আরেকটি উদাহরণ আমরা দেখব। Pau is sleeping now. Pau is sleeping now. Pau is a cat, is sleeping now. It is intransitive verb. Intransitive মানে অকর্মক্রিয়া। নিশ্চয়ই তোমরা জানো প্রিন্সিপাল ভার্ব দুই ভাগে বিভক্ত, একটা ট্রানজিটিভ, একটা ইনট্রানজিটিভ। অর্থাৎ ইনট্রানজিটিভ মানে হচ্ছে অকর্মক, অর্থাৎ যে ভার্বের কোনো কর্ম থাকে না। অন্য উদাহরণ দেখো, এখানে দ্য ওম্যান ইজ ক্রসিং দ্য ক্যানাল। এখানে ইজ ক্রসিং এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ মানে হচ্ছে সকর্মক ক্রিয়া, অর্থাৎ যে ভার্ব কর্ম গ্রহণ করে। কর্ম মিন্স অবজেক্ট, যেমন দি ক্যানেল, ক্যানেলটা হচ্ছে অবজেক্ট। তাহলে যে ভার্বের পর অবজেক্ট আসে, অর্থাৎ অবজেক্টবিহীন ভার্বটি অর্থ সম্পূর্ণতা পায় না, সেটাই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে এমন এক ধরনের ভার্ব যে ভার্ব কর্ম বা অবজেক্ট ছাড়াই তার অর্থ সম্পন্ন করতে পারে। An intransitive verb doesn't have any object and a transitive verb has an object. Okay, তোমরা দুটি জিনিস পেয়ে গেছো, একটা হচ্ছে intransitive verb এবং transitive verb। নিশ্চয়ই তোমাদের মনে আছে intransitive এবং transitive হচ্ছে প্রিন্সিপাল ভার্বের দুটি শাখা। এবার আসো আমরা আরেকটি উদাহরণের মধ্যে যাই, আরো কিছু উদাহরণ দেখবো আমরা। এখানে I would like to do it, এখানে would যে শব্দটা আছে এটা কি? এটা একটা মডেল অক্সিলারি। আসো আমরা এবার কিছু অক্সিলারির সাথে পরিচিত হই। আমি এগুলোকে বলি 24 ফ্রেন্ডস অফ নট, অর্থাৎ যেই অক্সিলারিগুলোর সাথে, যে ভার্বগুলোর সাথে নট যুক্ত করা যায় সেটাকে নটের বন্ধু বলা হয়। এরা সংখ্যা 24টা, আরও রয়েছে, কিন্তু ফর্মালি আমরা এগুলোকে 24টা হিসাবে শনাক্ত করি, বিভিন্ন গ্রামারিয়ান 24টা হিসাবে দেখে। হ্যাঁ, এই অক্সিলারিটা দুভাগে বিভক্ত। অক্সিলারি দু ধরনের, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, যেমন এম ইজ আর ওয়াজ ওয়ার, ডু ডাজ ডিড হ্যাভ এজ হ্যাড। আর হচ্ছে মোডাল অক্সিলারি, যেমন শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, অট টু, ইউজ টু, নিড, ডিয়ার, মাস্ট। আমরা এগুলো ডিটেইল আলোচনা করব আজকে, শুধু জাস্ট ইন্ট্রোডিউস করা দিচ্ছি, তোমাদেরকে পরিচয় করা দিচ্ছি। আমি জানি তোমরা দীর্ঘদিন পড়া থেকে ব্যাহত আছে তোমাদের স্টাডির রেগুলারিটি, সেই জন্য এটা একটু বুঝে নিতে হবে। আর আমরা এখানে দেখতেছি যে অক্সিলারিগুলোকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, একটা হচ্ছে মোডাল অক্সিলারি। এই অক্সিলারিটা হচ্ছে ফিনিট ভার্বের প্রধান দুটি শ্রেণী, প্রিন্সিপাল এবং অক্সিলারি, অর্থাৎ দ্বিতীয় শাখাটি। অক্সিলারি দুভাগে বিভক্ত, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, একটা হচ্ছে মোডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারিগুলো হচ্ছে 11টি, এম ইজ আর ওয়াজ ওয়ার, ডু ডাজ ডিড হ্যাভ এজ হ্যাড। এম ইজ আরকে বলা হয় হওয়া ক্রিয়া, ডু ডাজ ডিডকে বলা হয় করা ক্রিয়া, এবং হ্যাভ এজ হ্যাডকে বলা হয় আছে ক্রিয়া। আর এপাশে মোডাল আছে, মোডালগুলো এখানে আসলে দুই ভাগে বিভক্ত। এখানে রেগুলার কতগুলো মোডাল আছে, যেমন শেল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট এগুলো। আর ইনফর্মাল রয়েছে কতগুলো, অট টু, ইউজ টু, নিড, ডিয়ার, মাস্ট এগুলো। এখানে আরো অনেক বর্ণনা রয়েছে, আমরা সেটা আরো ডিটেইল তোমাদেরকে সামনের ক্লাসগুলোতে আলোচনা করব। আমি এবারে তোমাদের সাথে আরো কিছু ভার্বের পরিচয় করাই দেব।
Jasmine gave a বাংলা নোবেল ভ্রান্তি টু হার আন্ট। এখানে এ বাংলা নোবেল এই যে শব্দটা এবং টু হার আন্ট এখানে যে লেখাটা খেয়াল করো তোমরা, হার আন্ট এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, আর বাংলা নোবেল এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। অর্থাৎ অবজেক্টকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটাকে আমরা বলি ইনডাইরেক্ট অবজেক্ট, একটাকে বলি আমরা ডাইরেক্ট অবজেক্ট। জাসমিন গেভ হার আন্ট এ বাংলা নোবেল ভ্রান্তি। হার আন্ট এটা হচ্ছে কি ইনডাইরেক্ট অবজেক্ট অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্ট, আর বাংলা নোবেল হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক অবজেক্ট। মিসেস পারভিন ফিটস মোহনা, এখানে ফিটস এই যে ভার্বটা এটা হচ্ছে এটা কগনেট ভার্ব, যেটাকে আমরা নিজন্ত ক্রিয়া বলি, কগনেট। দি ভার্ব ফিট কামস ফ্রম দ্য নাউন ফুড, অর্থাৎ যখন কোনো নাউন থেকে ভার্ব বের হয় এবং কোনো কাজ করে দেওয়া হয় বোঝায়, সেটা হচ্ছে কগনেট ভার্ব, সেটা হচ্ছে কগনেট ভার্ব। কগনেট ভার্ব অর্থাৎ প্রযোজক ক্রিয়া, নিজে না করে অন্যকে দ্বারা করানো বোঝায় এটা, সেটা হচ্ছে কগনেট। আমরা পরবর্তী ক্লাসে একটা তালিকা দিব তোমাদেরকে কগনেট ভার্বের। দ্য পাইপার প্লেস অন এ ফ্লুট, প্লেস অন, লাল লেখা যে ভার্বটা আছে দেখো প্লেস অন, এটা গ্রুপ ভার্ব, আমরা যেটাকে প্রিপোজিশনাল ভার্ব হিসেবে চিনি। এ গ্রুপ ভার্ব ইজ ফলোড বাই এ প্রিপোজিশন, অর্থাৎ এই ভার্বটা গঠিত হয় একটা প্রিপোজিশন নিয়ে। যেমন ধরো প্লে, এটা একটা ইন্ট্রানজিটিভ ভার্ব। যদি আমি প্লে দিয়ে বাক্য তৈরি করি, আই প্লে ইন দ্য ফিল্ড, আই এম প্লেইং ইন দ্য ফিল্ড, যেমন প্লে ইন্ট্রানজিটিভ ভার্ব, সে অবজেক্ট গ্রহণ করে না, কিন্তু খেয়াল করো প্লে এবং অন এই দুইটা যুক্ত হয়ে একটা ট্রানজিটিভ ভার্বে রূপান্তরিত হয়েছে। অর্থাৎ তুমি গ্রুপ ভার্বগুলোকে, গ্রুপ ভার্ব যদিও প্রিপোজিশন সংযুক্ত হয়ে বসে, কিন্তু তুমি প্লে এবং অনকে আলাদা করতে পারবে না। এখানে প্লে এবং অন এই দুইটা সংযুক্ত, অর্থাৎ দুটি মিলে একটি গ্রুপ, এই জন্য এটাকে গ্রুপ ভার্ব বলা হয়। এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ তুমি যখন শূন্যস্থান পূরণ করবে অর্থাৎ রাইট ফর্ম ভার্বস করতে যাবে এবং আরো অন্যান্য গ্রামাটিক্যাল যে কাজগুলো আছে সেখানে তুমি অবশ্যই সমস্যাগ্রস্ত হবে যদি তুমি এভাবে ভার্বগুলোর সাথে আন্ডারস্ট্যান্ডিং না থাকে। তোমাদেরকে একটা গ্রুপ ভার্ব দেওয়া, গ্রুপ ওয়ার্ক দিতে পারি। আসো একটা গ্রুপ ওয়ার্ক দিব। ছবি দেখতে পাচ্ছ তোমরা, তিনটা ছবি দেখতে পাচ্ছ এখানে। প্রথম ছবিতে কি হচ্ছে, প্লে, ডিবেট, আনভেল। তোমরা এবারে প্লে, ডিবেট এবং আনভেল এই তিনটা শব্দ দ্বারা বাক্য তৈরি করবে। তোমরা যারা অনলাইনে আমার ক্লাসটা দেখতেছো তারা অবশ্যই খেয়াল করবা, আমাদের এই স্লাইডের আমি অ্যাক্টিভিটিগুলোর অ্যান্সার তোমাদের আমি তোমাদের আমার কমেন্ট সেকশন আমি উত্তরটা দিব। তোমরা অবশ্য প্লে, ডিবেট এবং আনভেল এই তিনটা দিয়ে বাক্য তৈরি করো। অর্থাৎ ডিসক্রাইব দ্য পিকচার অ্যান্ড ম্যাচ দ্য ফলোইং ভার্বস উইথ গিভেন পিকচার অ্যান্ড মেক 5 সেন্সিবল সেন্টেন্স ইচ ইউজিং রাইট ফর্ম অফ ভার্বস। তুমি ছবিটা বর্ণনা করবে নিচের ভার্বগুলো দিয়ে এবং 5টি সেন্সিবল সেন্টেন্স তৈরি করবে, অর্থবোধক বাক্য তৈরি করবে রাইট ফর্ম ভার্বসকে ব্যবহার করে। ওকে, তোমরা শব্দগুলো নোট করো, প্লে, ডিবেট, আনভেল। ওকে, নাও উই হ্যাভ টু গো টু দ্য নেক্সট স্লাইড। আসো এবার আমরা প্রসঙ্গে আসি, যে তোমরা অবশ্যই জানো যে ভার্ব একটা সিগনিফিকেন্ট পার্ট অফ এ সেন্টেন্স, অর্থাৎ এই ভার্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ বাক্যের জন্য। উইদাউট হুইচ এ সাবজেক্ট ক্যানট মেক এ সেন্স ইন এ সেন্টেন্স। ভার্ব এমন একটা জিনিস যেটা ছাড়া সাবজেক্ট কোনো অর্থ তৈরি করতে পারবে না। ইন ইংলিশ বেসিক্যালি দেয়ার আর 3 টাইপস অফ ভার্বস। ইংরেজির মধ্যে প্রধানত তোমার 3 ধরনের ভার্ব রয়েছে। একটা হচ্ছে অ্যাকশন ভার্ব বা যেটাকে আমরা নর্মাল ভার্ব বলি, দ্বিতীয়টা হচ্ছে
নন কন্টিনিউয়াস ভার্ব, আর একটা হচ্ছে মিক্সড ভার্ব। তাহলে নর্মাল ভার্ব কোনগুলো? নর্মাল ভার্ব হচ্ছে যে ভার্বগুলো দ্বারা ফিজিক্যাল অ্যাকশন বোঝায়, যেমন ধরো রান, স্লিপ, ডান্স, তারপর হচ্ছে ধরো সুইম, এই জাতীয়, অর্থাৎ যেগুলো দিয়ে তুমি ফিজিক্যাল অ্যাকশন দেখা যায় সেগুলো হচ্ছে কি নর্মাল ভার্ব। আর কতগুলো আছে নন কন্টিনিউয়াস ভার্ব, অর্থাৎ এইটা স্মল গ্রুপ, এটা খুবই ছোট সংখ্যা, এরা বেশি না। দিস ভার্বস আর ইউজুয়ালি থিংস ইউ ক্যানট সি সামবডি ডুইং, অর্থাৎ কেউ কিছু করতেছে তুমি সেই জিনিসটা দেখবে না, অনেকটা মেন্টাল অ্যাকশন, অর্থাৎ যে অ্যাকশনগুলো শুধু অনুভব করা যায় কিন্তু যেটাকে কি করা যায় না, দেখা যায় না, অর্থাৎ তুমি ফিজিক্যালি গেজ করতে পারবে না। আর তৃতীয় প্রকার ভার্ব যেটা রয়েছে সেটা হচ্ছে একটা মিক্সড ভার্ব। মিক্সড ভার্ব মানে হচ্ছে এই ভার্বগুলো মোর দেন ওয়ান মিনিং, দিস ভার্বস হ্যাভ মোর দেন ওয়ান মিনিং, একের অধিক অর্থ রয়েছে। ইন এ ওয়ে ইচ মিনিং ইজ ইউনিক, প্রত্যেকটা অর্থে কিন্তু ইউনিক হবে। সাম মিনিংস বিহেভ লাইক নন কন্টিনিউয়াস ভার্বস while other meaning behave like normal verbs, অর্থাৎ এই ভার্বগুলো এমন ধরনের যে নন কন্টিনিউয়াস হিসেবে ব্যবহার করা যায়, আবার সেটা নর্মাল ভার্ব হিসেবেও ব্যবহার করা যায়। এই ভার্বগুলো আবার বিভিন্ন টাইপের হয়ে থাকে, আমরা সামনে সেটা ডিটেইল আলোচনা করতে যাচ্ছি। এদের একটা মধ্যে হচ্ছে ডাইনামিক ভার্ব, বা যেটাকে ইভেন্ট ভার্ব বলা হয়। ইভেন্ট অর্থাৎ ঘটনা। দি ভার্বস ইন হুইচ দ্য বডি মুভমেন্ট ইজ ইনভলভড আর কল্ড ডাইনামিক অর ইভেন্ট ভার্বস. These verbs show continued or progressive action on the part of the subject. Example of dynamic verbs are act, build, complete, design, draw, gather, help, interview, justify, listen, negotiate, outline, perform, record, save, show, travel, uncover, value, write, zoom. এই যে আমি শব্দগুলো বললাম, এই শব্দগুলো হচ্ছে ইভেন্ট ভার্ব, অর্থাৎ এগুলি দ্বারা কন্টিনিউয়াস কোনো কাজ বোঝায়, যে কোনো কিছু হচ্ছে মুভমেন্ট বোঝাবে। যেমন আই এম সেভিং মাই টাইম, সেভিং অর্থাৎ এখানে কন্টিনিউটি বোঝাবে, প্রোগ্রেস বোঝাবে, কোনো কাজ চলতেছে, চলমানতা বোঝাবে। ইভেন্ট চলমানতা বোঝাবে, যেমন শি ওয়াজ রাইটিং এ লেটার, সে একটা চিঠি লিখতে ছিল, তাহলে কাজটা কন্টিনিউটি ছিল, চলমানতা বোঝাচ্ছিল এখানে। দে আর প্লেইং ইন দ্য প্লেগ্রাউন্ড, তারা মাঠে খেলাধুলা করতেছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যে যে ভার্বগুলো আলোচনা করেছি তোমরা খেয়াল করে থাকবে যে অনেকগুলো ভার্ব ডিসকাস করেছি। সেই ভার্বগুলো যদি পর্যায়ক্রমে আমরা একের পর এক ভার্বগুলোকে আলোচনা করি এবং জিনিসগুলো বোঝার চেষ্টা করি, তাহলে একটা জিনিস আমাদের সামনে চলে আসবে। অর্থাৎ আমি একটা জিনিস ক্লিয়ার করে বলতে চাচ্ছি, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে এই যে ভেরিয়েশনটা আছে, বৈচিত্র্যটা রয়েছে, এই ভেরিয়েশন বা বৈচিত্র্যটা তোমাকে কি করতে হবে, বুঝে নিতে হবে। অর্থাৎ তুমি যদি রেগুলার এই ভার্বগুলোকে স্টাডি না করো, তুমি ভার্বগুলোকে বোঝার চেষ্টা না করো, এগুলোকে এক্সারসাইজ না করো, তাহলে তুমি অনেকগুলো অ্যাক্টিভিটিতে আটকে যাবে। তার সবার আগে যে জিনিসটা তোমাদের সমস্যা করে দিবে সেটা এক নম্বর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্বস ব্যাপক ব্যাপার, জটিল একটা লম্বা একটা সেক্টর। এটা তুমি ম্যানেজ করতে চাইলে ডেফিনেটলি ভার্বের পরিচয় এবং তার ব্যবহার বিধি, তার কার্যস্থল, তার কার্যপরিধি তোমাকে শিক্ষা লাভ করতে হবে। তাছাড়া রাইট ফর্ম ভার্বসের পাশাপাশি তুমি মনে করো ন্যারেশন, ন্যারেশনের মধ্যে কিন্তু তোমাকে ভার্বটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সর্বোপরি টেন্সের কথা তো না বললেই নয়। টেন্স, তুমি টেন্সকে বুঝবে কিভাবে? টেন্স তো অবশ্যই বুঝতে চাইলে তোমাকে ভার্ব বাধা হয়ে দাঁড়াবে। ভার্ব হচ্ছে মেইন ফ্যাক্টর। সুতরাং রাইট ফর্ম ভার্বস, তারপর হচ্ছে তোমার এই যে কি বললাম ন্যারেশন, টেন্স, এরপর হচ্ছে ভয়েস, ভয়েস চেঞ্জ, এরপর ইভেন ট্যাগ কোশ্চেন, ট্যাগ কোশ্চেন, এই এরিয়া, অর্থাৎ আমি বলবো যে এটা হচ্ছে ওয়ার্কিং এরিয়া। আরো আছে,
আমি আপাতত এগুলো দেখাচ্ছি যে তোমার রাইট ফর্ম ভার্বস, ন্যারেশন, টেন্স, ভয়েস এবং ট্যাগ কোশ্চেন, এই বিষয়গুলোতে তুমি মানে বারবার বাধাগ্রস্ত হবে যদি না ভার্বগুলোকে আয়ত্ত করতে পারো। তাহলে তুমি যদি ভার্বগুলোকে আয়ত্ত করতে হয়, আমি এতগুলো ভার্ব দেখাইলাম, নিশ্চয়ই তুমি খেয়াল করেছো তোমাদের গ্রামার বই আছে, আমি বইয়ের বাইরে থেকে উদাহরণগুলো দিই নেই। আমরা একটা ভার্ব নিয়ে আলোচনা করতে অনেক সময় চলে যাবে। আমি যেটা বুঝাতে চাই যে তোমরা ধীরে ধীরে এই ভার্বগুলোর সাথে আত্মস্থ বা পরিচিত হবা। আর পরিচিত হওয়ার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে খাতা কলম। খাতা কলমের মধ্যে এক্সাম্পলগুলো লিখে প্র্যাকটিস করবা এবং সমস্যা যেখানে শনাক্ত হবে সেটাকে নিজেরা খুব ক্রিটিক্যালি থিঙ্কিং কাজটা করতে করতে তুমি ক্রিটিক্যালি ভাবতে হবে। না পারলে টিচাররা আছেন, সিনিয়ররা রয়েছেন, তাদেরকে জিজ্ঞেস করতে হবে। যেহেতু আমরা অনলাইন ক্লাস চালু করেছি, তোমরা আমাদের প্রত্যেকটা ক্লাসে উপস্থিত হবে এবং সেখানে কমেন্ট সেকশনে কমেন্ট করবে, তোমাদের সমস্যাগুলো জানাবে। কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই সেটা মেসেঞ্জারে জানাতে পারো। আর মেসেঞ্জারে না জানিয়ে অবশ্যই সরাসরি কমেন্ট সেকশনে লেখো। তোমার লজিক্যাল যে কোনো সমস্যা ইনশাল্লাহ আমরা সমাধান করব। আমরা তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিব। আমি ক্লাস চলাকালীন হয়তো জবাব দিতে পারতেছি না, কিন্তু তোমাদেরকে কমেন্ট সেকশনের প্রত্যেকটা প্রশ্নের জবাব, সবার প্রশ্নের উত্তর আমরা দেব। তাহলে আসো, আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে এই যে বিষয়টা, এই বিষয়গুলো কিন্তু তোমার সামনে একটা প্রবলেম হবে যদি ভার্বগুলো কন্ট্রোল করতে না পারো। আসো আমরা ভার্বের আরো কিছু যে আলোচনা রয়ে গেছে সেটা একটু দেখে আসি। তাহলে ডাইনামিক বা ইভেন্ট ভার্বগুলো আমরা দেখেছি। এরপর আসো, এটাকে বলা স্ট্যাটিক ভার্ব। স্ট্যাটিক ভার্ব হচ্ছে the verbs that express a state rather than an action. They usually show mental feelings, emotions, state of a person, place, relationships, sense and measurements. অর্থাৎ এই ভার্বগুলো একটা এক্সপ্রেস করে, প্রকাশ করে স্টেট রেদার দেন অ্যাকশন। কোনো অ্যাকশন মানে আমরা যে দৌড়াচ্ছি, আমি খেলাধুলা করতেছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, এই যে অ্যাকশন যেগুলো দেখা যায়, এই অ্যাকশনের পরিবর্তে মানসিক এক ধরনের অনুভূতির প্রকাশ যে ভার্বগুলোর মাধ্যমে হয় সেটা হচ্ছে স্ট্যাটিক ভার্ব। যেমন আই বিলিভ ইন গড, এখানে আই এম বিলিভিং ইন গড এটা ব্যবহার করা যাবে, কন্টিনিউয়াস ফর্ম ব্যবহার করা যাবে না। ইট সাউন্ডস লাইক এ গ্রেট আইডিয়া, ইট ইজ সাউন্ডিং লাইক এ গ্রেট আইডিয়া, অর্থাৎ এটাকে কন্টিনিউয়াস ফর্মে ব্যবহার করা যাবে না। তুমি যখন রাইট ফর্ম ভার্বসে যাইবা, তুমি অবশ্যই দেখবে ভুলক্রমেও কিন্তু এটাকে কন্টিনিউয়াস ফর্মে ব্যবহার করতে পারবে না। তুমি এগুলো দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা কোনো রকমের কন্টিনিউয়াস টেন্স গঠন করতে পারবে না। আই ফিল ইউর স্যাডনেস, আই এম ফিলিং ইউর স্যাডনেস, আমি অনুভব করতেছি এটা বলা যাবে না। আই ফিল, আমি অনুভব করি ইউর স্যাডনেস, অর্থাৎ এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে ব্যবহার করতে হবে। প্লিজ ফরগিভ হিম, অন্য তাকে ক্ষমা করুন। তো তাছাড়া আরো কিছু ভার্ব রয়েছে, টু বি ভার্ব, থিঙ্ক, হ্যাভ অ্যান্ড সি, এগুলোও স্ট্যাটিক ভার্ব এবং ডাইনামিক ভার্ব দুই ধরনেরই হতে পারে তাদের অর্থের উপরে ভিত্তি করে। যেমন ধর হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট টিচার, এটা স্ট্যাটিক ভার্ব, ইজ এটা স্ট্যাটিক ভার্ব হিসেবে এখানে এসেছে। হি ইজ টিচিং দ্য স্টুডেন্টস, এটা ডাইনামিক ভার্ব। তাহলে ইজ টিচিং, এখানে ইজ ভার্ব এটা লিঙ্কিং ভার্ব, আমরা জানি এটা টু বি ভার্ব থেকে এসেছে। প্রথমটা কিন্তু স্ট্যাটিক, এটাদের একটা স্টেটমেন্ট বলছে, জাস্ট একটা স্টেট এক্সপ্রেস করতেছে। আর পরেরটা দিয়ে একটা কাজের গতিশীলতা বোঝাচ্ছে, যেমন হি ইজ টিচিং দ্য স্টুডেন্টস। এখানে ইজ, এই দুটো দেখো, এটা স্ট্যাটিক ভার্ব এবং ডাইনামিক উভয় প্রকার ভার্বের মধ্যে ব্যবহার করা যেতে পারে। তাহলে এখানে একটা বিষয় হলো, তুমি এটা বুঝে নিতে হবে যে ভার্বগুলো তোমাকে বাধাগ্রস্ত করে, তোমার চিন্তায় মানে ব্লক সৃষ্টি করবে, সেটার কারণটা কি? সেটার কারণ হচ্ছে তুমি যদি তার রূপটাকে চিনতে না পারো, তখন এই সমস্যাটা হবে। দেখো আরো কিছু ভার্ব আছে, যেমন পারসেপশন ভার্ব, সেন্সেশন ভার্ব। আমি খুব দ্রুত শেষ করার চেষ্টা করবো এবারে। যে ভার্বগুলো দিয়ে দ্য ভার্বস হুইচ শো আওয়ার ফাইভ সেন্স আর কল পারসেপশন, সেন্সেশন ভার্ব। অর্থাৎ যে ভার্বগুলো দিয়ে আমাদের মনের যে পাঁচ ধরনের কি আছে সেন্সকে প্রকাশ করে, সেগুলো হচ্ছে পারসেপশন ভার্ব। এটাও কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা, এটা হচ্ছে তোমার অনুভূতি জ্ঞাপক ভার্ব। যেমন আই স্মেল দ্য ফ্লাওয়ার্স, আমি ফুলের ঘ্রাণ পাই। হি ইজ লিসনিং টু দ্য রেডিও, সে রেডিও শোনে। আই ফিল গ্রেট টুডে, আমি আজ খুব ভালো অনুভব করছি। তাহলে এখানে স্মেল, লিসেনিং, ফিল,
এই যে শব্দগুলো কালার করা আছে এগুলো হচ্ছে তোমার পারসেপশন বা সেন্সেশন ভার্ব, অনুভূতি জ্ঞাপক ভার্ব, যে সমস্ত ভার্ব দ্বারা অনুভূতি ব্যক্ত করা হয়। অর্থাৎ দেখো এই কাজগুলো কিন্তু দেখা যায় না, আমরা যেটা একটু আগে স্ট্যাটিক ভার্ব আলোচনা করেছিলাম ওই স্ট্যাটিক ভার্বের মতোই এক ধরনের ভার্ব। 4 নম্বর যে ভার্ব লিঙ্কিং ভার্ব বা কপিউলার বা এটাকে প্রেডিকেটিং ভার্ব বলা হয়। Linking verb do not express action. Instead, they connect the subject of the verb to additional information about the subject. These verbs are usually followed by an adjective or a noun. The following verbs are true linking verbs. Any form of the verb, যেমন am, is, are, was, were, has been, are being, might have been, etc. এইগুলো তাছাড়া আছে become and seem. These true linking verbs are always linking verbs. Then you have a list of verbs with multiple personalities, যেমন appear, feel, grow, look, probe, remain, smell, sound, taste, and tongue. Sometimes these verbs are linking verbs, sometimes they are action verbs. তাহলে এখানে আমরা যে জিনিসটা দেখতেছি সেটা হচ্ছে কি লিঙ্কিং ভার্ব, অর্থাৎ যারা কি করে লিঙ্ক করে, লিঙ্ক মানে হচ্ছে যুক্ত করা। লিঙ্কিং ভার্বটা কিন্তু কোনো অ্যাকশন প্রকাশ করে না, তার পরিবর্তে কি করে সেটা সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট অফ দ্য ভার্ব, কানেক্ট দ্য সাবজেক্ট অফ দ্য ভার্ব টু এডিশনাল ইনফরমেশন, সাবজেক্টের সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়, অতিরিক্ত তথ্য বা ইনফরমেশন প্রদান করে, সেটাই হচ্ছে কি লিঙ্কিং ভার্ব। যেমন হিজ, ইজটা এখানে একটা লিঙ্কিং ভার্ব, কারণ সে হিটাকে এ টিচার, এই যে একজন শিক্ষক তার সম্বন্ধে তথ্য দিল, তাহলে ইজটা হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। আর কিছু আছে ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশনাল ভার্ব, আমরা কিন্তু আগে উদাহরণটা দেখেছি ফ্রেজাল ভার্ব বা প্রিপোজিশনাল ভার্ব। The verb which is formed by the combination of a preposition or adverbial participle is called phrasal or prepositional verb, because a preposition always has an object. All prepositional verbs have direct objects. Okay, fine. তাহলে দেখো phrasal verb বা prepositional verb যেটা, ফ্রেজাল ভার্বটা আমরা আগে আলোচনা করছি, যেমন আই বিলিভ ইন গড, এখানে বিলিভ ইন বিশ্বাস থাকা, এখানে বিলিভ এবং ইন এই দুটা একটা যৌথ ভার্ব। যেমন আই হ্যাভ নো বিলিভ, আই বিলিভ ইউ, দুঃখিত, ফ্রেজাল বা প্রিপোজিশনাল ভার্ব যেটা, অর্থাৎ এটা একটা সাধারণত এটা গঠিত হয় একটা ইন্ট্রানজিটিভ ভার্ব প্লাস প্রিপোজিশন যুক্ত হয়ে। যেমন দ্বিতীয় উদাহরণটা দেখো, হি ইজ লুকিং আফটার দ্য ডগ। লুক আফটার, লুক আফটার হচ্ছে দেখাশোনা করা, টক অ্যাবাউট কোনো বিষয় সম্পর্কে কথাবার্তা বলা। তুমি যখন টক ভার্বটাকে সাধারণত ব্যবহার করবে দেখবে যেমন আই এম টকিং, আমি কথা বলতেছি। বাক্যটা বড় করতে চাইলে আই এম টকিং উইথ ইউ, আই এম টকিং উইথ হার, আই এম টকিং উইথ দ্যাম। তাহলে টকের পর দেখো প্রিপোজিশন চলে আসতেছে, অর্থাৎ এই টক ভার্বটা একটা ইনট্রানজিটিভ ভার্ব, অকর্মক ক্রিয়া। কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে দে আর টকিং অ্যাবাউট দ্য ইস্যু, এখানে কিন্তু টকিং অ্যাবাউট এই দুইটা যুক্ত হয়ে একটা গ্রুপ হলো, এটা গ্রুপ ভার্ব, আর এর মাধ্যমে এটা ট্রানজিটিভ ভার্বে পরিণত হয়েছে। অর্থাৎ একটা ইনট্রানজিটিভ ভার্বও ট্রানজিটিভ ভার্বে রূপান্তরিত হতে পারে যদি সেটা ফ্রেজাল বা প্রিপোজিশনাল নিয়ম ফলো করে তৈরি হয়। অর্থাৎ তুমি ইচ্ছা করলে একটা ইনট্রানজিটিভ ভার্বকে কিন্তু ট্রানজিটিভ ভার্বে রূপান্তর করতে পারো, সেটা যদি গ্রুপ ভার্ব বা আমরা যেটাকে ফ্রেজাল ভার্ব বা প্রিপোজিশনাল ভার্ব হিসেবে তৈরি করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আসলে আমরা এই যে ভার্বগুলোর বিস্তারিত আলোচনা করেছি, খেয়াল করো তোমরা যে আমরা ভার্বগুলোর সম্বন্ধে যদি আরো বিস্তারিত কিছু জানতে চাই তাহলে ধারাবাহিকভাবে সেটা আলোচনা করতে পড়তে হবে। আমি তোমাদের সাথে এক নাগারে আলোচনা করে গেছি, কারণ আমি আজকে শুধু ইনফরমেশন দেবো। আমি বলেছি যে এখানে কোনো অ্যাক্টিভিটি বা কোনো প্র্যাকটিস সেশন তোমাদের জন্য রাখিনি। আজকে আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস ইন্ট্রোডিউস করলাম তোমাদের সাথে। সামনের ক্লাসগুলোতে পরীক্ষামুখী অর্থাৎ এক্সাম ইউজফুল পার্ট তৈরি করে নেবো আমরা, যেখানে তোমরা পরীক্ষার পড়ালেখা কিভাবে করতে হবে সেই বিষয়গুলো আলোচনা করব। আমরা সলভ কোশ্চেন অর্থাৎ কোশ্চেনগুলোকে আমরা সলভ করব এবং বিভিন্ন রুলস আলোচনা করব, সেটা থেকে তোমরা উপকৃত হতে পারবে। আমাদের সাথে সাথে থাকবে ইনশাল্লাহ। এরপর আমরা
একটু আবার স্লাইডে ফিরে যাব। স্লাইডে আমি আবার একটু যাচ্ছি, তোমাদেরকে স্লাইডে নিয়ে যাচ্ছি। এই যে বার্বগুলো আমরা আগে দেখেছি, তোমাদের বাড়ির কাজ দিচ্ছি আমি আসলে। তোমরা বাড়িতে এই যে বার্বগুলো, এগুলোর সংজ্ঞা এবং তার পরিচয় তোমরা শনাক্ত করে একটা নোট তৈরি করবে। কারা কারা করেছো তারা কিন্তু টাইমলাইনের মধ্যে, অর্থাৎ আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে যে লিঙ্কিং ভার্ব, কগনেট ভার্ব, কোয়েসাই প্যাসিভ ভার্ব, কপিউলেটিভ ভার্ব, পারসেপশন ভার্ব, ইনকোয়েটিভ ভার্ব, নন কনক্লুসিভ ভার্ব, প্রোগ্রেসিভ ভার্ব, ইম্পার্সোনাল ভার্ব, ইনকমপ্লিট ভার্ব এবং প্রিপোজিশনাল বা গ্রুপ ভার্ব, এই ভার্বগুলো সম্বন্ধে তোমরা কিছু তথ্য তৈরি করে নিয়ে আসবে। ইনফরমেশনগুলো তৈরি করবে, অর্থাৎ তোমরা এগুলো খাতায় প্র্যাকটিস করবা এবং এগুলোর পরিচয়টা তোমরা উদ্ধার করতে পেরেছি কিনা সেটা দেখবে। আমি সামনে একটা এই ক্লাসটার উপর অর্থাৎ আজকে যে ভার্বগুলো আমি দেখাইছি এগুলোর উপর বিস্তারিত এক্সাম্পল সহ, অর্থাৎ উদাহরণ সহ আমরা কিছু আলোচনা করব, যেটা তুমি বিশেষ করে রাইট ফর্ম ভার্বসের মধ্যে প্রয়োগ করতে পারবে। আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছো। ঠিক আছে, তো আজকে আমরা ক্লাস, বিশেষ করে আমার এই ক্লাসটা আমি এখানে সমাপ্ত করতে যাচ্ছি, আর বেশি দূর আগাবো না। তোমাদেরকে আমি আপাতত ছেড়ে দেব। দেখো এখন দেশে যে বিশ্বময় যে কঠিন পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদেরকে অবশ্যই করে থাকতে হবে, নিরাপদে থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।